ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে সমুদ্র অর্থনীতির গুরুত্ব। আর এজন্য আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আবুল কাশেম, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং স্বতন্ত্র পরিচালক ব্যাংক এশিয়া পিএলসি। আমরা আমাদের মাঝে পেয়েছি ডক্টর কে এম আজম চৌধুরী, পরিচালক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। স্যার, আপনি তো অনেকদিন ধরে সমুদ্র গবেষণা নিয়ে জড়িত আছেন। আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের মৎস্য উপদেষ্টা যে মহোদয় আছেন, উনি আপনাদের সাথে একটা আলোচনায় অংশ নিয়েছেন এবং সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে। ইতিমধ্যে উনি বলছিলেন যে আসলে সমুদ্রে আমাদের কি পরিমাণ সম্পদ আছে সেটি এখন পর্যন্ত আমরা জানি না। তার আমরা বাংলাদেশ তো প্রাকৃতিকভাবেই আসলে একটা সম্পদশালী দেশ এবং এখানে আমরা আসলে প্রাকৃতিকভাবেই অনেক সম্পদের মালিক। তো এই বিষয়টি নিয়ে আসলে কি এখন পর্যন্ত কি আপনাদের কোনো গবেষণা হয়েছে বা আপনারা চিন্তা করেছেন যে আমাদের আসলে সমুদ্রে কি পরিমাণ সম্পদ আছে? ধন্যবাদ ইসমত জেরিন, আপনি সুন্দর বলেছেন। আসলেই আমরা দেখেন যে গত প্রায় 15-20 বছর বা তারও বেশি সময় ধরে আমরা সমুদ্র নিয়ে কথা বলছি। এখন আমরা আসলে সমুদ্রতে যে সম্পদ আছে, যেটাকে আমরা বলছি সুনীল অর্থনীতি, তো সেই সম্পদের যে একটা হিসাব, সেটা যে কত আছে সেটা আসলেই আমরা এখনও সেভাবে অ্যাকাউন্ট করতে পারিনি। আমাদের যে মৎস্য উপদেষ্টা, উনি সত্যিই বলেছেন যে আমাদের ফুরন্ত সম্পদ আছে হয়তো, বাট আমরা সেটাকে কাউন্ট করতে পারিনি। তো এটার জন্য অবশ্যই অনেক ধরনের প্রচেষ্টা আমাদের দরকার। যেই প্রচেষ্টাগুলো আমরা বলার মধ্যে আছি, বাট এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। তো ইমপ্লিমেন্ট করতে গেলে যে জিনিসগুলো লাগবে, যে আরও অনেক বেশি গবেষণা লাগবে এবং এই গবেষণার জন্য সাপোর্ট লাগবে, ফান্ডিং লাগবে, টেকনোলজিকে ডেভেলপ করতে হবে, আমাদের সমুদ্রে যেতে হবে। আমরা এখনও সমুদ্রে গিয়ে গবেষণার জন্য বা ওই জিনিসগুলো অ্যাকাউন্টিং করার জন্য যে ফেসিলিটি, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোতে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। এবং আমাদের সাথে যেহেতু একজন অর্থনীতিবিদ আছেন, উনি আরও ভালো বলতে পারবেন। তো যে আমাদের যে বাজেট, সেখানেও কিন্তু সমুদ্র অর্থনীতি নিয়ে একটা কোড থাকা উচিত বলে আমরা মনে করি। কারণ আপনি দেখেন যে আমরা বলছি যে আমাদের যে দেশের প্রায় সম পরিমাণ একটা এরিয়া অলমোস্ট আমাদের সমুদ্রে আছে। হ্যাঁ, তো অনেকেই বলে যে আমাদের ভাস্ট সি এরিয়া আছে। অনেক সময় আমি এটাকে দ্বিমত করতে চাই এই সেন্সে যে আমাদের যে পপুলেশন, সেই পপুলেশনের সাথে কম্পেয়ার করলে যে আমাদের এরিয়াটা আছে সেটা আসলে ভাস্ট না। হ্যাঁ, তবে যেহেতু আমরা এই এক্সপ্লোরেশনের মধ্যে এখনও আছি এবং আমরা এখনও এক্সপ্লোর করে শেষ করতে পারিনি, তো সেই হিসেবে চিন্তা করলে ভাস্ট। বাট আমরা যদি পপুলেশন চিন্তা করি তাহলে সেটা কিন্তু এখনও ভাস্ট না। সো আমাদেরকে এই সম্পদগুলোকে, ল্যান্ডের সম্পদ তো অলমোস্ট শেষ হচ্ছে, হ্যাঁ, ন্যাচারাল যে রিসোর্সগুলো, তো এখন সমুদ্রের যে সম্পদগুলো আছে সেগুলোর দিকে আমাদেরকে যেতে হবে। এবং দেশের অর্থনীতিকে যদি আমরা আসলেই ঘুরে দাঁড়ানোর জন্য যদি কাজে লাগাতে চাই, তাহলে সমুদ্রের দিকে সরকারকে আরও বেশি নজর দিতে হবে। স্যার, আমাদের তো আমাদের জনসম্পদ আর একটা সম্পদ, সমুদ্র একটা সম্পদ। এই দুই সম্পদকে যদি স্যার আমরা কোলাবোরেট করতে চাই, তাহলে স্যার আমাদের বেকারত্বকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি এবং সেটার একটা রাইট প্লেস হতে পারে স্যার এই সমুদ্র সেক্টর। তো সেখানে স্যার আপনি দেখেছেন যে আপনারা যেই সময় কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাথে, আপনারা যে সময় কাজ করেছেন, এসএমইকে আপনারা প্রায়োরিটি দিয়েছিলেন বিধায় কিন্তু এসএমই সেক্টরটা এখন একটা অবস্থানে এসছে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে সামনে তো নির্বাচন, তো যে কোনো বিষয় যদি আসলে প্রায়োরিটি সেক্টর হিসেবে না আসে, তখন কিন্তু সেটা আসলে কাজে লাগে না। তো নির্বাচনী ইস্তেহারে যদি আসলে সেটাকে না তুলে ধরা হয় এবং এটার গুরুত্ব যদি না তৈরি করা হয়, তাহলে তো স্যার সেটা নিয়ে কাজ হবে না। কারণ সমুদ্র নিয়ে আসলে কাজ হচ্ছে দীর্ঘ 16-17 বছর ধরে, কিন্তু আমরা সেটার আসলে খুব ভালো কোনো অবস্থান এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনার মতামত? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে অনেকগুলি বিষয়ের অবতারণা করেছেন। প্রথমত হল সমুদ্রের সম্পদ, মৎস্য একটা সম্পদ, তারপরে মিনারেল রিসোর্স একটা সম্পদ, আর একটা সম্পদ সম্ভাবনার সম্পদ, সেটা হলো পর্যটন। এই তিনটা সম্পদ। তারপরে আপনি যে কথাটা বললেন যে
সামনে নির্বাচনী ম্যানিফেস্টো বা বিভিন্ন দলগুলিকে ম্যানিফেস্টো দিবে। এখানে বিষয়টা হলো কি যে আমাদের এই যে নির্বাচন কিন্তু এখন হওয়ার কথা। আগের যে সরকার ছিল একটা বিশেষ পরিস্থিতিতে তাদেরকে চলে যেতে হয়েছে। সেখানে কিন্তু কর্মসংস্থান, বেকারত্ব এবং কোটা এসব বিষয়। কাজেই পরবর্তী যে সরকার আসবে বা যারা সরকার যেতে চায় যে দল, তাদেরকে একটা বেকারত্ব দূরীকরণের একটা লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম পদক্ষেপ মানুষকে তুলে ধরতে হবে। না হলে ইয়াং ভোটারদের, বয়স্ক ভোটারদের অথবা এলআরডি ভোটারদের আকর্ষণ করা যাবে না। যেহেতু আমাদের অনেক ইয়াং ভোটার থাকবেন, তাদের কাছে আমাদের কর্মসংস্থান, আয় উপার্জন এবং আমাদের ভূমির বাইরে যে সমুদ্র সীমা আছে, সমুদ্র জলরাশি আছে, ওইখানে আমাদের কী সম্পদ আহরণ করা যায় সেই জিনিসটা তাদেরকে তুলে ধরতে হবে। সাইড বাই সাইড তাদেরকে হয়তো আমাদের বাংলাদেশের সমুদ্রে যে সম্পদ আছে, মৎস্য সম্পদ বলেন বা অন্যান্য সম্পদ বলেন, সেগুলি কীভাবে আহরণ করা যাবে সেইগুলি একটা ক্লিয়ার কাট ভিশন নিয়ে তাদেরকে ম্যানিফেস্টো রচনা করতে হবে। এই ক্ষেত্রে হয়তো আমাদের যে সীমিত সম্পদ হয়তো যথেষ্ট নাম, আমাদের এরকম কিছু তুলে ধরতে হবে নির্বাচনী ম্যানিফেস্টোতে, যাতে অন্যান্য দেশ আকৃষ্ট হন যে বাংলাদেশে এই হতে যাচ্ছে, এবং তারা যদি সরকার গঠন করে তাহলে এই জিনিসের উপর তার বিশেষ মনোযোগ, ফোকাস থাকবে। এই জিনিসগুলি এখনকার যারা নির্বাচন মুখে যাচ্ছে তাদেরকে খুব বিশেষ গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে। সেই গুরুত্বের তালিকায় আমরা দেখছি যে রিসেন্টলি আমাদের বিডার যিনি বর্তমান ইডি আছেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর যিনি আছেন, তিনি আসলে একটি বিষয় বলছিলেন যে সিঙ্গাপুরের মতো আসলে হতে যাচ্ছে আমাদের মহেশখালীর অবস্থান, এবং সেটার জন্য 30 বছরের মধ্যে আসলে আমরা সেই অবস্থানে যেতে পারবো, এবং সেই জন্য যা কাজ করা দরকার সেভাবেই আসলে প্ল্যানিং করা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিডার নির্বাহী পরিচালক উনি খুবই এনার্জেটিক একজন মানুষ। তো উনি অবশ্যই একটা স্বপ্ন দেখছেন এবং আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। তবে আমি এখানে বলবো যে অবশ্যই আমরা উন্নত হতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা কথা আছে, যেটা হচ্ছে যে সুপার পাওয়ার ইকোনমি বা সুপার পাওয়ার, যদি সমুদ্রের ক্ষেত্রে বলি যে ব্লু ইকোনমি, তো অনেক ক্ষেত্রে ওই ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টে যাওয়ার জন্য আমাদেরকে যে আমাদের বলা হয় যে ট্রিপল বটম লাইন, হ্যাঁ, অ্যাপ্রোচ। তো সেক্ষেত্রে এনভায়রনমেন্ট, ইকোলজি এবং কমিউনিটি, এগুলোকে ঠিক রেখেই যখন আমি ইকোনমিকে ডেভেলপ করব ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, তখন সেটা আসলে সাস্টেনেবল হবে, যেহেতু আমাদেরকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল চিন্তা করতে হবে। হ্যাঁ, তো সেটা আমরা যদি সেই অ্যাপ্রোচে যাই এবং এইসব পরিকল্পনার মধ্যে, যেটার মহেশখালী যে একটা কর্তৃপক্ষ হয়েছে এবং সেখানে একটা ডিপ সি পোর্ট আছে, সোনাদিয়া মহেশখালী ডিপ সি পোর্ট, মাতারবাড়ি, সাথে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে এই যে আইল্যান্ডটা, সেখানে যখন ডিপ সি পোর্টটা ফুললি ডেভেলপ হবে, অনেক ধরনের ট্রানজ্যাকশন হবে, অনেক আরবানাইজেশন হবে, কিন্তু আইল্যান্ডটা ছিল এক ধরনের একেবারে প্রত্যন্ত অঞ্চল। সেখানে অনেক পরিবেশের অনেক বিষয় ছিল, গাছপালা ছিল, অনেক বন ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে উজাড় হচ্ছে। আমাদেরকে এগুলো ভাবতে হবে। একই সাথে আমাদেরকে ভাবতে হবে যে এখানে আমাদের কিন্তু একটা কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, হ্যাঁ, যেটা পরিবেশের জন্য কিন্তু অনেক ক্ষতিকারক। তো এই জায়গাগুলোকে আমরা আসলে কতটুকু পরিবেশ বান্ধব করে করছি, আমরা যে শিপিং করছি সেটাকে আমরা কি গ্রিন শিপিং করতে পারছি, সেই জিনিসগুলোকে আমাদের চিন্তা করতে হবে যদি আমরা আসলে ওই লেভেলে আমরা যেতে চাই। হ্যাঁ, একই সাথে আপনার চিন্তা করতে হবে যে ওখানকার যে মানুষ, তারা কি জব পাচ্ছে। আমি যদি লোকাল পিপলকে, তাদেরকে যদি এমপ্লয়মেন্ট করতে না পারি, হ্যাঁ, তাহলে কিন্তু এই উন্নয়ন কাজে লাগবে না। হ্যাঁ, তো সেই জায়গাটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা পরিবেশ যদি সংরক্ষণ করি, আমরা যদি পলিউশনকে যদি করতে পারি, কন্ট্রোল করতে পারি, একই সাথে যদি কমিউনিটিকে যদি এনার্জেটিক করতে পারি, তাদেরকে যদি বিজনেসে এবং জবে যদি ইনভলভ করতে পারি, এই যে আপনি বলছেন যে এসএমই, এই ক্ষুদ্র বিজনেসগুলো যদি ওখানে ডেভেলপ হয়, এবং এটা উন্নয়নটা আসলে দেশের উন্নয়ন ন্যাশনাল জিডিপিতে যাওয়ার আগে আমার যদি ওই কমিউনিটির উন্নয়ন এবং ওই এলাকার মানুষের যদি ভাগ্যের উন্নয়ন হয়, এবং সেটা তখন যখন ন্যাশনালি এটার অ্যাপ্লাই হবে, সেই উন্নয়নটা সাস্টেনেবল হবে। এবং এখানে আমি আরেকটা জিনিস বলি, বাংলাদেশে যেটা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই ফিল্ডের উপর আমরা পড়াশোনা করাচ্ছি, আমাদের অনেক হিউম্যান রিসোর্স অলরেডি বের হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায় যে এই যে সমুদ্র বিজ্ঞানে যারা পড়াশোনা করছে,
তাদেরকে কি এইসব জায়গায় রাখা হচ্ছে? এসব পরিকল্পনায় তাদেরকে জবের কোনো সেক্টর দেওয়া হচ্ছে? যদি জব সেক্টর যদি ওখানে ডেভেলপ না হয়, এই ফিল্ডে যারা এক্সপার্ট তারা যদি ওখানে কাজ করতে না পারে, আমাদের যারা হিউম্যান রিসোর্স আসছে, গ্রাজুয়েট আসছে, তারা যদি এখানে যদি ঠিকমতো এমপ্লয় না হয়, তাহলে এই পলিসিগুলোতে হয়তো একটা গ্যাপ থেকে যেতে পারে। তো সেই দিকে আমাদের সাথে মনোযোগ দিতে হবে। স্যার, যে কোনো কাজের লং টার্ম প্ল্যানিংয়ে যেতে গেলে একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দরকার পড়ে, আর বাজেট সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তো প্রতি বছরের ন্যায় সামনে যে বাজেট আসবে সেখানেও তো স্যার এটার বাজেট প্ল্যানিংয়ের একটা অংশ হওয়ার প্রয়োজন আছে। তো আপনার কাছে কি মনে হয়? এই যে আপনি বললেন না যে আমাদের ইকোনমিটা এরকম করতে চাই, অথবা সিঙ্গাপুরের মতো বা তমুক দেশের মতো, এটার জন্য লং টার্ম পার্সপেক্টিভের দরকার আছে। লং টার্ম প্ল্যানিং, লং টার্ম রিসোর্স অ্যালোকেশন ইন দি সেন্স যে আপনাকে আর্থিক সংশ্লেষ রাখতে হবে, বাজেটগুলিতে এরকমভাবে প্রণয়ন করতে হবে যাতে আমরা এই 1 বছরে এই করতে চাই, এই পরিমাণ খরচ হবে, 2 বছরে এই করতে চাই, এটা আমাদের একটা প্রক্ষেপণ থাকবে। এটা দেখেই যখন আমাদের বাজেট ডকুমেন্টে দেখবে যে বাংলাদেশ সরকার বাজেট ডকুমেন্ট এই করেছে এই সেক্টরের জন্য, এই ডকুমেন্টটা দেখে পৃথিবীর অন্যান্য দেশ আকৃষ্ট হবে। যারা এই সেক্টরে বিনিয়োগ করতে চান তারা বলবে যে তোমাদের বাজেট ডকুমেন্ট তোমরা প্রত্যয় ব্যক্ত করেছো, তোমরা এই করতে চাও, আমরা এটা দেখে এইভাবে আকৃষ্ট হয়েছে, এখন আমাদের কীভাবে তোমরা এগিয়ে নেবে। এখানে হয়তো আরেকটা কথা আসতে পারেন, আমাদের দেশের সরকারি রিসোর্স, প্রাইভেট রিসোর্স আসতে পারেন। তো পাবলিক প্রাইভেট তো আপনি ভালো একটা গুড হ্যান্ডশেক করতে পারেন, অনেক এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে কিছু হয়তো আইন অ্যাক্ট প্রণয়ন করতে হবে, পরবর্তী যে জাতীয় সংসদ আসবে তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। এবং এখন যদি আমাদের যারা রাজনৈতিক দলগুলি আছে তাদের ম্যানিফেস্টোর মধ্যে, কর্মসূচির মধ্যে এই জিনিসগুলি প্রকাশ করতে হবে, তাহলে বিদেশিরা আকৃষ্ট হবে। আপনি যদি এই কথা বলে পাওয়ারে যান তখন আপনাকে বাজেট ডকুমেন্ট এটা প্রতিফলন থাকতে হবে, আপনার এই প্রতিফলন দেখি বিদেশিরা আকৃষ্ট হবে, আপনার খালি মেঠো বক্তৃতায় কাজ হবে। স্যার, আমরা আরো শুনবো, অনেক শোনার বাকি আছে, তবে আমাদের একটু বিরতির সময় হয়েছে, বিরতির থেকে আবার আসছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যেটা আসলে বলছিলেন, সেই প্ল্যানিংয়ের পার্ট হিসেবে আমরা দেখছি যে মেরিন স্পেশাল প্ল্যান তৈরি করা হচ্ছে। তো কি থাকছে এই প্ল্যানে, একটু যদি বলতেন। মেরিন স্পেশাল প্ল্যান হচ্ছে এমন একটা প্ল্যান, আপনি যদি দেখেন যে এই আমাদের সাবেক গভর্নর সাহেব উনি বলেছেন যে ডেপুটি গভর্নর উনি বলেছেন যে অনেকগুলো সেক্টরস আছে, ফিশারিজ সেক্টরস আছে, ট্যুরিজম আছে, মিনারেল রিসোর্স আছে, শিপিং পোর্ট আছে, ঠিক আছে। তো এই ধরনের কিন্তু অনেকগুলো সেক্টর আছে যেগুলো 20, 22টা, 24টা বা 30টারও বেশি সেক্টর আছে যদি সাব সেক্টর চিন্তা করেন। হ্যাঁ, আগে বলা হতো যে 26টা সেক্টর আছে, আমরা হিসাব করে দেখছি যে এটা ইভেন 40টারও বেশি সেক্টর, সাব সেক্টর আছে। তো এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলো আমাদের যারা পলিসি মেকাররা সবার মাথায় হতে বা থাকে না। হ্যাঁ, এখন মেরিন স্পেশাল প্ল্যান কেন? আপনি দেখেন যে পৃথিবী বা সমুদ্র এটা কিন্তু ডাইনামিক, অর্থাৎ সময় সিজনের সাথে সাথে সমুদ্রর বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, আবার লোকেশন টু লোকেশন বিহেভিয়ার একই না, কারণ এক জায়গায় নদীর ফ্লো বেশি, এক জায়গায় প্রচুর সেডিমেন্টেশন হচ্ছে, এক জায়গায় পলিউশন বেশি হচ্ছে, সো অ্যাক্টিভিটিস ওখানে অনেক বেশি, ওখানে প্রোডাক্টিভিটি বেশি। সো এই যে বিষয়গুলো, এখন পুরা সমুদ্র এরিয়াটা এবং পুরা কোস্টের যে পার্টটা 710 কিলোমিটার যে কোস্ট পার্ট, এটা ইন্টিগ্রেটেড যদি কোস্টাল জোন ম্যানেজমেন্ট করা যায় এবং সি পার্টটাকে যদি মেরিন স্পেশাল প্ল্যানিং করা যায়, তাহলে যেটা হবে কি, অনেকগুলো জায়গা আছে যেখানে মাল্টিপল অ্যাক্টিভিটিস হয়। ইভেন আপনি একেবারেই মানে একটা জ্বলন্ত আমাদের উদাহরণ, সেটা হচ্ছে যে যেখানে আমাদের ডিপ সি পোর্ট হচ্ছে মাতার বাড়িতে, সেখানে যে মহেশখালী চ্যানেলটা আছে, ওই চ্যানেলটাই আপনি যদি চিন্তা করেন, চ্যানেল কিন্তু একটা কনফ্লিক্ট জোন হিসেবে অলরেডি মানে পরিচিত হয়েছে। কারণ আপনি দেখেন যে ওখানে আগে কি করতো, ফিশিং করতো শুধু, এরপরে এখানে চলে আসলো ডিপ সি পোর্ট, জাহাজগুলো আসা শুরু করবে, পলিউশন হবে, একই সাথে যে তাপবিদ্যুৎ কেন্দ্র আসবে সেখানে অবশ্যই কোনো না কোনো ইফেক্ট আসবে। আবার একই সাথে এই অঞ্চলটা দেখবেন যে অনেকগুলো মেরিকালচার হচ্ছে, সিউইড চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। তো এখানে আশেপাশে সোনাদিয়া আইল্যান্ড আছে, যেখানে ট্যুরিজমের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সোনাদিয়া যে আইল্যান্ডটা। তো এই সব মিলে সব কিন্তু একই জায়গায় কাছাকাছি। আবার পাশে দেখেন যে এখানে পেকুয়ার, এখানে নেভির সাবমেরিন ঘাঁটি আছে, ওখানেও কিন্তু নেভিগেশন এবং সেফটি সিকিউরিটির অনেক বিষয় আছে। তার মানে এই ছোট চ্যানেলে এত ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে। এছাড়া লবণ চাষ হচ্ছে ওই অঞ্চলগুলোতে, এখানে সি লেভেল রাইজ হচ্ছে,
স্যালাইনিটি ইন্ট্রুশন হচ্ছে, হ্যাঁ, কত ধরনের প্রবলেম। এই সকল জিনিসগুলো নিয়ে শুধু ওই চ্যানেলের জন্য যদি একটা প্ল্যানিং করা হয়, মেরিন স্পেশাল প্ল্যান যদি ওই চ্যানেলের জন্যই করা হয়, তাহলে দেখেন এখানে কতগুলো স্টেক হোল্ডার এখানে ইনভলভ। তো এখানে প্রায়োরিটি দিতে হবে, কার কাজ আগে, কাকে আমি প্রায়োরিটি দিব। আমি কি ফিশিংকে প্রায়োরিটি দিব, নাকি ট্যুরিজমকে দিব, নাকি শিপিংকে দিব? গ্যাস উত্তোলনের পার্টটা কি থাকছে? হ্যাঁ, অবশ্যই গ্যাস উত্তোলন সেটা তো একটা বড় ধরনের পার্ট। এরকম অনেকগুলো জোন আছে যেখানে মেরিন প্রোটেক্টেড এরিয়া সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, শিপিং লাইন হয়, ট্যুরিজম হয়, ফিশিং হয়। সো এই সবগুলো মিলে বিভিন্ন স্পটগুলো যেখানে মাল্টিউজ জোন, সেগুলো কিন্তু আমাদের এখনও রিজলভ করতে হবে। সেগুলো আসলে কীভাবে অপারেট করবে, কে অপারেট করবে, এটা কোন মন্ত্রণালয় দেখবে। এবং আমাদের আসলে ক্যাবিনেট ডিভিশনে এখন 2 ইকোনমিটা দেখছেন, আসলে ওনারা কি ওনাদের অন্যান্য সরকার চালানোর জন্য বা দেশের অন্য আরও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বিজি থাকলে ওনারা কি এই ধরনের একটা সেক্টরে ফোকাস করতে পারবেন, নাকি আসলে আলাদা ডেডিকেটেড ব্লু ইকোনমির জন্য একটা মিনিস্ট্রি হবে বা একটা ডিভিশন বা কমিশন হবে? সেটাও কিন্তু দরকার, কারণ আপনি প্রাতিষ্ঠানিকরণ যদি করতে না পারেন তাহলে এই ম্যানেজমেন্টগুলো সম্ভব না। স্যার, সেই ক্ষেত্রে তো যে বিষয়গুলো নিয়ে বললেন, সব জায়গাতেই ফাইন্যান্সের প্রয়োজন রয়েছে। তো যারা আসলে এই কাজগুলো করবে তাদের তো সামনে নতুন নতুন প্রজেক্ট, আইডিয়া, ইনোভেশন এবং রিসার্চ নিয়ে তারা সামনে আগাবে। তো তখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো তাদেরকে সেভাবে করতে হবে। আপনি তো ব্যাংক এশিয়ার সাথে ডাইরেক্টর হিসেবে আছেন, ব্যাংকগুলো কি আসলে ওরকম সাপোর্টিভ এখন এই ধরনের কাজগুলো যারা করে? কারণ অনেকে তো পাশ করে চাকরিই পাচ্ছে না, তো এই ধরনের উদ্যোক্তা হলে তারা ফাইন্যান্স কিভাবে পাবে? 16টা ব্যাংক, 4টা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, বাংলাদেশ ব্যাংক একটা এগ্রিমেন্টে যাচ্ছে, চুক্তি করছে। সেটা হলো তারা কত 500 কোটি টাকার একটা স্টার্ট আপ ফান্ড করবে, মানে নতুন যারা উদ্যোক্তা আসবে তারা এইগুলি করবেন, এই টাকাটা ব্যবহার করে তাদের। কোন সেক্টরে? এটা স্টার্ট আপ, তারা যে কোনো সেক্টরে যেতে পারে। এটা একটা হলো যে বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই এটা করতে যাচ্ছে একটা জিনিস, প্রত্যেকটা ব্যাংকের, ঢাকা ব্যাংক ইনক্লুডেড, যে 1% তাদের প্রফিটের যোগ করবে এক জায়গায়। সব ব্যাংক যোগ করতে করতে এই ব্যাংকের 1%, এই ব্যাংকের 1%, একটা বিরাট ফান্ড হবে। তখন তারা একটা ইকুইটি করবে, সেই ইকুইটিটা বাংলাদেশ ব্যাংক তত্ত্বাবধানে মানে উদ্যোক্তাদের দেওয়া হবে। তখন তারা ছোট বড় অনেক এন্টারপ্রাইজ করতে পারবেন। আর উনি প্রথম একটা জিনিস বললেন যে জাহাজ চলবে। আপনি সমুদ্রে যদি সাঁতরান একরকম ইকোলজিক্যাল ইমব্যালেন্স হবে, নৌকা দিয়ে যদি চলেন আরেক রকম ইকোব্যালেন্স হবে, ট্রলার চলে এরকম। যখন জাহাজ যাবে আশেপাশে ছোটো মাছ আসবে না, এবং জাহাজের একটা বর্জ্য আসবে, জাহাজের যে তেল যখন পুরো টুরে যান সমুদ্রে ফেলে, এগুলি কিন্তু ভালো ব্যবস্থাপনা। শুধু তাই না, অনেক অন্যান্য দেশের জাহাজের বর্জ্য আমাদের সীমান্তে এসে রাখে, আমাদের সমুদ্র সীমা এসে রাখে। ফলে আমাদের যে মৎস্য সম্পদ অন্যান্য জিনিসপত্র সব আহরণ মানে একটা ঝুঁকির সম্মুখে চলে যায়। এই জিনিসগুলি আমাদের নজর রাখতে হবে। উনি যেটা বললেন যে একটা ইন্টিগ্রেটেড মানে জোন ম্যানেজমেন্ট, যে আপনার জাহাজ যাবে বর্জ্য, ট্রলার যাবে বর্জ্য, সব বর্জ্য ব্যবস্থাপনা। প্লাস আমরা যে উন্নয়নের এই শিখরে উঠতে চাই, আপনি কি উন্নয়ন করবেন ওকে মেরে, মানুষ মেরে, গাছ মেরে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত করে? আজকালকার একটা কথা শুরু হয়েছে, জাস্ট ট্রানজিশন, ন্যায়ভিত্তিক উত্তরণ আপনার করতে হবে। আপনি রাস্তায় চলবেন, রাস্তা করতে গিয়ে যে আপনি ইট খরচ করেন, মানে যা কিছুই করে পরিবেশ বান্ধব হবে, অন্যের তো ক্ষতি করতে পারেন, অথবা ক্ষতি কতটুকু করবেন, আপনার এর মধ্যে একটা ন্যায্যতা থাকতে হবে। সারা পৃথিবীতে জাস্ট ট্রানজিশন বলে একটা এনভায়রনমেন্ট বিষয়ক কথাবার্তা চলে আসছে। কিন্তু গ্রিন ফাইন্যান্স বা গ্রিন জোন হিসেবে তো এখন এই জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে 2-3টা কোম্পানি কিন্তু তাদের এই উচ্চতার জায়গাটা অর্জন করতে পেরেছে। আমার মনে হয় যে কেবল শুরু, হয়তো সামনে এটি না। আপনি এটা বলেছেন যে জাহাজ ভাঙা শিল্প, আমি যে ব্যাংকে এখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বেশি ব্যাংকে এসে আমরা জাহাজ ভাঙা শিল্প এইগুলি দিই, কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এটা করি। তোমাদের এই এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়া মিট করতে হবে। খালি মিট না, গভর্নমেন্টের কাছ থেকে খালি একটা সার্টিফিকেট নিয়ে আসবে তোমরা যে সব ঠিক আছে, নো। আমরা রেগুলার এটা মনিটরিং করি যে তারা যে এই সার্টিফিকেট দিল, আর আমাদের এই যে জাহাজ কোম্পানিতে, জাহাজ ভাঙার কোম্পানিতে শিপ রিসাইক্লিং বা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে আমরা ফিনান্স করলাম, তারা রিয়েলি এটা কমপ্লাই করে কি করে না। আমরা ব্যাংকে এসে থেকে খুব নিবিড়ভাবে তত্ত্বাবধান করি যাতে এই ব্যাপারে আমরা কোনো ঝুঁকির সম্মুখীন হয়। মানবতা, মানুষ
পরিবেশ যাতে নষ্ট না হয়। যে আপনি বলছিলেন যে এখন পর্যন্ত ডেটা এবং কোথায় কোন স্পটে কি আছে সেটা আমরা আইডেন্টিফাই করছি বা করার চেষ্টা করছি, বাট এখন আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। কিন্তু এই যে এআই এর যুগে এখন তো এআই আমাদের বেশ সাপোর্টিভ, তো আমরা এই সমুদ্র অর্থনীতির ডেভেলপমেন্টে যদি আমরা এআইকে কাজে লাগাই তাহলে তো আমাদের রিসোর্স আর যে কত আছে সেটার তো একটা আমরা ইনফরমেশন অ্যারেঞ্জ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো এটাকে ইজি করার জন্য ডেটা অ্যানালাইসিসের জন্য এআইকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি? আপনি খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। তো আমি বলবো যে এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সমুদ্রের জন্য সেটাকে বলা হয় ওশান মডেলিং, যেটাকে বলা হয় যে ওশান ফোরকাস্টিং সিস্টেম। এই জিনিসগুলো একেবারেই একটার সাথে একটা রিলেটেড এবং এই ফিল্ডে অলরেডি কাজ হচ্ছে বাংলাদেশে এবং আমরা কাজ করছি। আমাদের একটা গ্রুপ আছে কাজ করছে, আরও অনেকেই আলাদা আলাদাভাবে কাজ করছে। ফর এক্সাম্পল আমরা কিছু রিমোট রোবোটিক্স কিছু ডেটা আছে, রোবোটিক্স ইউজ করে, যদিও বাংলাদেশ এটার সাথে জড়িত না, বাট ইন্টারন্যাশনাল কিছু প্রোগ্রাম আছে যেখানে তারা কিছু রোবট ছেড়ে দেয় এবং সেগুলোকে আর্গো বলা হয়, আর্গো ফ্লোট। তো ওগুলো কন্টিনিউয়াসলি ডেটা নিচ্ছে, গ্লোবালি সকল ওশান থেকে তারা ডেটা নিচ্ছে এবং কন্টিনিউয়াসলি তারা স্যাটেলাইটের মাধ্যমে ওই ডেটাগুলো ট্রান্সমিট করছে এবং সেগুলো আমরা পাচ্ছি। একই সাথে স্যাটেলাইট দিয়ে আমরা অ্যাটলিস্ট সারফেসের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা পাচ্ছি। কিন্তু একটু ইনক্লুড করছি, সেটা হচ্ছে যে ন্যাশনাল যে রোড ম্যাপটি করা হচ্ছে মেরিনের উপরে, সেটি তো একটু পুরনো এবং আগে থেকে কাজ করা হয়েছিল, কিন্তু এখন তো এআই এর যুগ এসেছে, এটিকে এটার সাথে ইনক্লুডেড করা হয়েছে কিনা? আমি বলি যে রোড ম্যাপের যে বিষয়টা, প্রথমে বাংলাদেশে ব্লু ইকোনমি রোড ম্যাপ বা ব্লু ইকোনমি পলিসি কিন্তু এখনো হয়নি, হ্যাঁ, যেটা করা খুবই দরকার। বাংলাদেশে একটা টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন একটা আছে, তো ওই একটা আছে, বাট যদি এক দিয়ে আসলে অত বেশি আগানো যাবে না। যদি আপনি রোড ম্যাপ না করেন তাহলে আগাতে পারবেন না। তবে মেরিন স্পেশাল প্ল্যানিং যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে, ফিশারিজ মিনিস্ট্রি এটার পায়োনিয়ার, তারা এটা উদ্যোগ নিয়েছে এবং সকল মন্ত্রণালয়কে এটার সাথে, সকল স্টেক হোল্ডারকে এটার সাথে যুক্ত করার চেষ্টা করছে। আমি বলবো যে এটা গুড ইনিশিয়েটিভ। আমরা অনুষ্ঠান শেষ করবো স্যার, সবশেষে একটু জানতে চাই, আমরা যদি আসলে এই সময়ে সিদ্ধান্ত নিতে চাই যে কিভাবে আমরা এই পলিসিগুলো ইনক্লুড করে আমরা রোড ম্যাপগুলো করে নির্বাচনের ইস্তেহারের সাথে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে স্যার সরকারকে আপনি কোনো সহযোগিতা চাইবেন? সরকারের একটা অংশই তো বাংলাদেশ ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংকের যে দুইটা পরিকল্পনা এই একেবারে নতুন, এই দুইটা যদি সবগুলি ব্যাংক সুন্দরভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের আকাঙ্ক্ষা অনুযায়ী, সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ী, তাইলে এটা একটা বিরাট পদক্ষেপ হবে। আর একটু ইনক্লুড করে সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যদি অন্যান্য দাতা সংস্থারা এগিয়ে আসে, মানে আমরা যদি আমাদের রাজনৈতিক দলগুলি যদি তাদের ম্যানিফেস্টোতে ইনক্লুড করেন, তখন কিন্তু এটা ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য ডোনারদের কাছেও যাবে। তারপর তারা দেখবে এই পার্টি এই কথা বলেছে আর এই পার্টি সরকার গঠন করেছে, ফাইন, তারা আমাদের বন্ধু হতে পারে। তখন ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা অন্যান্য দাতা সংস্থা যারা তারা সবাই এটার উপর ভিত্তি করে আগাবেন। আমরাও আশা করছি যে নির্বাচনী ইস্তেহারে এটি বিশেষ গুরুত্ব পাবে এবং দেশের সম্পদ কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে আরও সম্ভাবনাময় জায়গায় পৃথিবীর কাছে আমরা তুলে ধরতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।